হয় যে রিঅ্যাকশনের মাধ্যমে, তাহলে সেটাই হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। অথবা কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি তৈরি হয়, তাহলে সেটাই হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। ধরো ব্যাপারটা এরকম, এখানে ধরো এরকম একটা সাবস্ট্রেট ছিল, এটা একটা অ্যালকেন, তাই না? এটা একটা অ্যালকেন, বুঝতেই পারছো এটা একটা অ্যালকেন। যে কার্বনের সাথে ধরো এই কার্বনটার সাথে ওয়াই যুক্ত আছে আর এই কার্বনটার সাথে এক্স যুক্ত আছে। যদি কোনো কারণে এই এক্স এবং ওয়াই বের হয়ে যায়, যে মাইনাস এক্স ওয়াই দিয়েছি, মানে এক্স ওয়াই বের হয়ে গেছে, এবং এই দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হয়েছে, তো এই রিঅ্যাকশনটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেট হলো, এক্স এবং ওয়াই এলিমিনেট হলো। এলিমিনেট হওয়া মানে বের হয়ে যাওয়া, হ্যাঁ, এলিমিনেশন রিঅ্যাকশন। সো হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশনে কি হয়, স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ডের দিকে হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হয়, স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হয় এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে। এবং এটা শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে পাশাপাশি দুটো কার্বনের থেকে দুটো স্মল ফ্র্যাগমেন্ট বের হবে, পাশাপাশি দুটো কার্বন থেকে, হ্যাঁ, পাশাপাশি দুটো কার্বন থেকে দুটো স্মল ফ্র্যাগমেন্ট, ধরো সি থেকে বের হলো ওয়াই আর এই পাশের সিটা থেকে বের হলো এক্স। সো পাশাপাশি দুটো কার্বন থেকে দুটো স্মল ফ্র্যাগমেন্ট বের হবে এবং তাদের মধ্যে মাল্টিপল বন্ড তৈরি হবে। এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশনের শর্ত। এখন এই এলিমিনেশন রিঅ্যাকশনটা তিনটা মেকানিজমে হয়ে থাকে। প্রথম মেকানিজমটা হচ্ছে গিয়ে E2 মেকানিজম, তারপরেরটা হচ্ছে E1 CB মেকানিজম এবং তারপরেরটা হচ্ছে E1 মেকানিজম। তো আমরা এখন এই তিনটা মেকানিজম পরপর করব। প্রথম মেকানিজমটাকে আমরা বললাম যে E2 মেকানিজম। দেখে নেই যে E2 মেকানিজমে কি হয়। তোমরা শুনতে পাচ্ছ তো না আমার কথা? জি ম্যাম। আচ্ছা, E2 মেকানিজমে কি হয় সেটা প্রথমে আমরা দেখি। প্রথমে E2 মেকানিজমটার ক্রাইটেরিয়া গুলো যদি লিখি আমরা, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে E2 মেকানিজমটা একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা ঘটে, একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা ঘটে, শুধুমাত্র এটার একটা ট্রানজিশন স্টেট থাকে। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এটার মধ্যে একটা ট্রানজিশন স্টেট থাকে। ঠিক আছে, এটা একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা ঘটে। প্রথমে কি হয়, প্রথমে একটা স্ট্রং বেস বা বি মাইনাস, এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা সাবস্ট্রেট, এটা AC এর সাথে Y যুক্ত আছে, AC এর সাথে S যুক্ত আছে, মানে যে নরমাল যে সাবস্ট্রেটটা আমি এখানে নিয়েছি এই সাবস্ট্রেটটাই এখানে। তো প্রথমে কি হয়, প্রথমে একটা স্ট্রং বেস বি মাইনাস সে Y কে অ্যাটাক করতে চায়, অর্থাৎ Y কে ইলেকট্রন দিতে চায়। সো CY এর মধ্যে বন্ধনটা ভেঙে যায় এবং ইলেকট্রন গুলো C নিয়ে নেয়, এই যে এই সিটা নিয়ে নেয়, ঠিক আছে? তো এই C নিয়ে কি হয়, ইলেকট্রন এক জোড়া ইলেকট্রন নিয়ে সে হচ্ছে পাশের সি কে দেয় এবং পাশের সি এর সাথে তার সেকেন্ড একটা বন্ড তৈরি হতে চায় এবং পাশের সিটা তখন তার সাথে যুক্ত এক্স কে ইলেকট্রন সহ ছেড়ে দেয়। আমি আবার বলি ঘটনাটা কি ঘটে, একটা স্ট্রং বেস বা বি মাইনাস সে ওয়াই কে ইলেকট্রন দিতে চায়, হ্যাঁ, একটা স্ট্রং বেস বি মাইনাস ওয়াই কে অ্যাটাক করে, অর্থাৎ ওয়াই কে ইলেকট্রন দিতে যায়, ফলে সি ওয়াই এর মধ্যে বন্ধনটা ভেঙে যায় এবং ইলেকট্রন গুলো সি নিয়ে নেয়। সি নিয়ে তার পাশের সি কে দেয় এবং পাশের সি এর সাথে তার অলরেডি একটা বন্ড আছে, সেকেন্ড আরেকটা বন্ড তৈরি হতে চায় এবং এই পাশের সিটা তখন তার সাথে যুক্ত এক্স কে ইলেকট্রন সহ ছেড়ে দেয়। এখানে তাহলে কি হচ্ছে, বিওয়াই এর মধ্যে বন্ধন তৈরি হচ্ছে, সিওয়াই এর মধ্যে বন্ধন ভাঙছে, সিসি এর মধ্যে সেকেন্ড বন্ড তৈরি হচ্ছে এবং সি এক্স এর মধ্যে এক্সিস্টিং বন্ডটা ভাঙছে। তার মানে কি এখানে এক জোড়া বন্ধন তৈরি হচ্ছে এবং এক জোড়া বন্ধন ভাঙছে। এই পুরো জিনিসটা কিন্তু ট্রানজিশন স্টেটে পার্শিয়ালি ঘটে। দেখো এই যে বিওয়াই এর মধ্যে বন্ধন তৈরি হচ্ছে, পার্শিয়ালি তৈরি, শব্দ হচ্ছে, মনে হয় আরিয়ানের কাছ থেকে শব্দ আসতেছে, তুমি মনে হয় সাউন্ডটা একটু অফ করে দাও। হ্যাঁ, আচ্ছা, বিওয়াই এর মধ্যে দেখো এই যে পার্শিয়ালি একটা বন্ড তৈরি হচ্ছে কিন্তু পুরো হয়নি, পার্শিয়াল বন্ড তৈরি হচ্ছে। সিওয়াই এর মধ্যে দেখো বন্ধনটা ভাঙছে কিন্তু পুরো ভাঙে নাই, আমি ডটের চিহ্ন দিয়ে রেখেছি। সিসি এর মধ্যে সেকেন্ড বন্ড তৈরি হচ্ছে কিন্তু পুরো হয় নাই, আমি ডটেড লাইন দিয়ে দেখেছি। এবং সি এক্স এর মধ্যে এক্সিস্টিং বন্ডটা ভাঙছে,
কিন্তু পুরোপুরি ভাঙে নাই, আমি ডটেড চিহ্ন দিয়ে রেখেছি। সো এখানে হচ্ছে কি হয়, পুরা এই যে এক জোড়া বন্ধন ভাঙা এবং এক জোড়া বন্ধন তৈরি হওয়া সবটুকুই কিন্তু এখানে পার্শিয়ালি হয়েছে। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। প্রোডাক্টে গিয়ে আমরা দেখে ফেলি যে হচ্ছে বিওয়াই এর মধ্যে বন্ধনটা তৈরি হয়ে গেল, সিসি এর মধ্যে সেকেন্ড বন্ড তৈরি হয়ে গেল এবং এক্স তার ইলেকট্রন সহ বের হয়ে গেল। তাহলে এই হচ্ছে গোটা মেকানিজমটা। কেউ কারো বুঝতে অসুবিধা হলে বলো, তাহলে আমি সামনে আগাবো। সবাই বুঝতে পেরেছো এটা? কারো বুঝতে অসুবিধা হয় নাই? না ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা একটু সামনে তাহলে আগাই। এই যে এই জিনিসটা আমি যেটা বললাম সেই পুরো জিনিসটা এখানে দেয়া আছে। এখানে যেটা লেখা আছে, a base B minus attacks Y and removes it as a positive fragment। হ্যাঁ, একটা বেস B মাইনাস সে Y কে অ্যাটাক করতেছে এবং CY এর বন্ধনটা ভেঙে যাচ্ছে এবং Y টা কিন্তু পজিটিভ ফ্র্যাগমেন্ট হিসেবে বের হচ্ছে এখানে। হ্যাঁ, কারণ Y টা কিন্তু ইলেকট্রন ছাড়াই বের হয়েছে। This releases a pair of electrons, সেটা হচ্ছে এক জোড়া ইলেকট্রন ত্যাগ করছে এবং সেই ইলেকট্রনটাই কি করছে, সিসি এর মধ্যে মাল্টিপল বন্ড তৈরি করছে, তাই না? এটা এখানে বলতেছে যে this releases a pair of electron those that bound Y to carbon। Y আর কার্বনের মধ্যে যে ইলেকট্রন বন্ধনের জন্য যে ইলেকট্রনটা ছিল, এক জোড়া ইলেকট্রন ছিল, সেই এক জোড়া ইলেকট্রন কিন্তু রিলিজ হচ্ছে যেহেতু বন্ধনটা ভাঙছে এবং may then establish the carbon-carbon multiple bond। এবং ওই একজোড়া ইলেকট্রনই কিন্তু কার্বন যে ডাবল বন্ড তৈরি হচ্ছে সেই ডাবল বন্ড তৈরি করতে ভূমিকা রাখছে, এটাই বলতেছে আর কি। মাল্টিপল বন্ড তৈরি করছে বাই ইজেক্টিং X as an anion, এবং এক্সটা অ্যানায়ন হিসেবে বের হয়ে যাচ্ছে। The transition state for the process as shown in bracket, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে ট্রানজিশন স্টেটটা দেখানো হয়েছে। এখানে BY and carbon-carbon bond formation, এখানে তো একজোড়া বন্ড তৈরি হয়েছে, সেটা হচ্ছে BY এর বন্ড তৈরি হয়েছে এবং কার্বন কার্বন সেকেন্ড বন্ড তৈরি হয়েছে, as well as Y কার্বন আর X কার্বন বন্ড ক্লিভেজ এবং এক জোড়া বন্ধন ভেঙেছে, সেটা হচ্ছে CY এবং CX এর বন্ডটা ভেঙেছে। all occur simultaneously, সবগুলোই কিন্তু একসাথে ঘটতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রানজিশন স্টেটে হচ্ছে। এখন একটা আমরা বাস্তব উদাহরণ দিয়ে যদি দেখি, আচ্ছা তোমাদের পরীক্ষার খাতায় আমি যেটা পেয়েছি যে হচ্ছে সবারই হচ্ছে সেম ভুল, সবারই সেম জায়গাতে ভুল, আবার সবার সেম জায়গাতে সঠিক। আচ্ছা তোমরা আমাকে সঠিক করে বলো তো, তোমাদের কি এমন কোনো গ্রুপ আছে যে একজন বা দুইজন হয়তো পরীক্ষা দাও, সেই পরীক্ষাটা সবাই দেখো, ব্যাপারটা কি এরকম? না ম্যাম। না ম্যাম। সত্যি তো? এবং তোমাদের ইভেন কুইজের মধ্যেও যেইটা ভুল সেটাই সবার ভুল, বেশিরভাগেরই আর কি, মোটামুটি 80% এর মতো। মানে এটা খুবই মানে হতাশাজনক। আমার কাছে যেন মনে হয়েছে যে একজন বা দুইজন হয়তো বড়জন পরীক্ষা দেয় এবং তারা হচ্ছে তাদের খাতাটা শেয়ার করে কোনোভাবে এবং সবাই সেটা দেয়, কারণ ভুল তো হচ্ছে এক একজন এক এক রকম হবে, তাই না? সঠিকটা সবার সেম হতে পারে কিন্তু ভুল তো সবার সেম হওয়ার কথা না। মানে এটা আসলে খুব আমি এতটা মানে এরকম দেখি নাই কোনো গ্রুপের মধ্যে, কিন্তু তোমাদেরকে এরকম দেখলাম। তোমরা এখন আমাকে একটু বলো যে এটা বললে তো কোনো সমস্যা নেই, এরকম কি কিছু আছে তোমাদের, কোনো গ্রুপ আছে যে ওরাই শুধু পরীক্ষা দেয় আর তোমরা সব মানে বাকিরা আর কি দেখে সেটা লেখে? না ম্যাম, যে অল্প সময় নিজেরই লিখতে টাইম পাই না। আচ্ছা, কিন্তু যে সবার সেম বা তোমরা কি যোগাযোগ করো একে অপরের সাথে? না ম্যাম, মানে না ম্যাম, যোগাযোগের তো কোনো মানে সময় পাওয়া যায় না। ভুল কেন কিভাবে সেম সবার ভুল হলো বলো দেখি, আমি যদি সময় পাই আমি কোশ্চেন নিয়ে একটু আলোচনা করবো মিটারে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের যে প্র্যাকটিক্যাল যে এক্সাম্পল, সেই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা এখান থেকে দেখো, এই যে এই কার্বনটা থেকে এই এইচটা বের হবে এবং তার পাশের কার্বন মানে এখান থেকে সিএল মানে ক্লোরিনটা বের হবে, ঠিক আছে? এখানে হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়েছে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মেইনলি হাইড্রক্সিল গ্রুপটাই হচ্ছে কি করবে, হাইড্রক্সিল গ্রুপটা হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, কার্বন হাইড্রোজেনের বন্ডটা ভেঙে যাবে, ইলেকট্রনগুলো কার্বন পেয়ে তার পাশের কার্বনকে দিবে এবং পাশের কার্বন তার সাথে যুক্ত ক্লোরিনকে ক্লোরাইড আয়ন হিসেবে ছেড়ে দিবে। এই হচ্ছে পুরো ঘটনাটা। মানে এই যে হাইড্রক্সিল গ্রুপটা OH মাইনাসটা এই এইচ কে অ্যাটাক করলো, মানে ইলেকট্রন দিতে চাইলো, কার্বন হাইড্রোজেনের বন্ডটা ভেঙে গেল, তার মানে এখানে ওয়াই হচ্ছে এইচটা। হ্যাঁ, কার্বন হাইড্রোজেনের বন্ডটা ভেঙে গেল, ইলেকট্রনগুলো এই কার্বন নিয়ে পাশের কার্বনকে দিল, পাশের কার্বনটা তখন তার সাথে যুক্ত ক্লোরিনকে ক্লোরাইড আয়ন হিসেবে ছেড়ে দিবে, ঠিক আছে?
এই যে এক্স এবং ওয়াই মানে হচ্ছে এখানে এক্সটা হচ্ছে, এখানে ওয়াই হচ্ছে হাইড্রোজেন আর এক্স হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? এটার সাথে মিলাতে পারছো? জি ম্যাম। ওকে, তাহলে হচ্ছে এই কার্বনটা আমরা এখানে পুরো জিনিসটা হচ্ছে ট্রানজিশন স্টেটে যাবে। আমরা এখানে ট্রানজিশন স্টেট আর দেখাবো না, ট্রানজিশন স্টেট হবে পার্শিয়ালি হবে পুরো জিনিসটা, তারপরে হচ্ছে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে? এই যে OH মাইনাস, যেহেতু H কে অ্যাটাক করতেছে তাহলে H আর OH মিলে একটা ওয়াটার তৈরি হবে। আর এখানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, আর ক্লোরিনটা ক্লোরাইড আয়ন হিসেবে বের হয়ে যাবে। এই ক্লোরাইড আয়নটা আর এখানে যে পটাশিয়াম আয়ন আছে, এটা দুজনে মিলে আবার পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মেইন প্রোডাক্ট আমরা যেটা পেলাম এখানে দেখো স্ক্রিনেই দেখানো আছে। মেইন প্রোডাক্টটা হচ্ছে একটা অ্যালকিন আমরা পাবো, এবং তারপরে পাবো হচ্ছে একটা পটাশিয়াম ক্লোরাইড এবং একটা ওয়াটার। ঠিক আছে, জি ম্যাম। ওকে। এরপরে আসো নেক্সট মেকানিজমে আমরা চলে আসি। নেক্সট মেকানিজমটা হচ্ছে E1CB মেকানিজম। এখন E1CB মেকানিজমটা তোমাদের এই যে স্ক্রিনের মধ্যে তোমাদের কি বলে স্ক্যান কপিটার মধ্যে একটু হেজি, হ্যাঁ, এজন্য আমি অন্য একটা পেজ খুলি। এটা এই অংশটুকু এই স্ক্যান কপিটার মধ্যে খুব একটা ক্লিয়ার নাই। আমি কিন্তু তোমাদেরকে তোমাদের এই পেজটাও কোথায় দিয়ে দিয়েছিলাম, তোমাদের ওই মেইলের সাথে মনে হয় এই পেজটাও দিয়ে দিয়েছিলাম। যদি না দিয়ে থাকি তাহলে তোমরা এখন ম্যাম এই পেজটা পাইনি ম্যাম। এই পেজটা দেয়নি। আচ্ছা, তাহলে এই পেজটা আমি দিয়ে দিব। তেমন কিছু না, জাস্ট এই অংশটুকু হেজি তো এই জন্য আমি এই পেজটা আলাদা করে আবার একটু স্ক্যান করেছি। তেমন কিছু না, এটা তোমরা লিখেও নিতে পারো। এই যে এটা, আচ্ছা, এটা হচ্ছে E1CB মেকানিজমে। E1CB মেকানিজমটা যেটা হয় সেটা হচ্ছে আচ্ছা, দেখো এখানে যেটা হয় যে একটা বেস জাস্ট আমরা একটু আগে যে ঘটনাগুলো দেখলাম সেই ঘটনাগুলোই এখানে ঘটে, কিন্তু এখানে জাস্ট দুটো স্টেপে ঘটনাটা ঘটে। হ্যাঁ, দুটো স্টেপে রিঅ্যাকশনটা হয়। প্রথম স্টেপে কি হচ্ছে, প্রথম স্টেপে একটা স্ট্রং বেস বা বি মাইনাস ওয়াই কে অ্যাটাক করছে, ফলে সি ওয়াই এর মধ্যে বন্ধনটা ভেঙে যাচ্ছে এবং ইলেকট্রনগুলো সি নিয়ে নিচ্ছে। এই যে এই সি নিয়ে নিচ্ছে, এই সি নিয়ে একটা কার্বন আয়ন তৈরি করছে। একটা কার্বন আয়ন তৈরি করে ফার্স্ট স্টেপটা হল্ট করে। ঠিক আছে, ফার্স্ট স্টেপটা শেষ হয়ে যায় একটা কার্বন আয়ন তৈরি করার মাধ্যমে। আচ্ছা, এই গেল হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, কার্বন আয়ন তৈরি হলো, এখন সেকেন্ড স্টেপে কি হবে, এই ইলেকট্রন গুলো পাশের সি নেবে এবং পাশের সি তার সাথে যুক্ত এক্স কে ইলেকট্রন সহ ছেড়ে দিবে। অর্থাৎ যে ঘটনাটা ওই প্রথম E2 এর মধ্যে সিমালটেনিয়াসলি ঘটতো, মানে একই সাথে ঘটতো, এখানে এটা জাস্ট হচ্ছে দুটো স্টেপে ঘটে। এখানে জাস্ট হচ্ছে এই যে কার্বন আয়ন তৈরি করে একটু হল্ট করে প্রথম স্টেপে শেষ, মানে প্রথম স্টেপটা শেষ হয় কার্বন আয়ন তৈরি করার মাধ্যমে। এই যে কার্বন আয়ন তৈরি হলো, এটা ফার্স্ট স্টেপটা শেষ। সেকেন্ড স্টেপে গিয়ে ওই ইলেকট্রন গুলো সে পাশের সি কে দেয় এবং পাশের সি তার সাথে যুক্ত এক্স কে ইলেকট্রন সহ বের করে দেয়। ঠিক আছে, জাস্ট এটুকুই পার্থক্য E2 এর সাথে E1CB। দেখো যে এখানে যেটা লিখেছে, আশা করি বুঝতে পেরেছো আমি যেটা বললাম। আচ্ছা, এখানে যেটা হয় যে দ্য ওয়াই কার্বন বন্ড ক্লিভস হেটেরোলাইটিক্যালি, ওয়াই এবং কার্বনের বন্ধনটা হেটেরোলাইটিক্যালি ভেঙে যায়, while the X carbon remains intact। X এবং কার্বনের বন্ধনটা কিন্তু তখনও কিন্তু ইনট্যাক্ট অবস্থায় থাকে। The carbon intermediate subsequently decomposes to olefin, আর আলটিমেটলি সেটা একটা অলিফিন তৈরি। অলিফিন মানে হচ্ছে অ্যালকিন, মানে অ্যালকিনের অন্য নাম হচ্ছে অলিফিন। সো আলটিমেটলি সেটা একটা অ্যালকিন তৈরি করে। দিস ইজ দ্য লিস্ট কমন অফ দ্য থ্রি মেকানিজম। এই মেকানিজমটা কিন্তু তিনটা মেকানিজম যে আমি বললাম সেই তিনটা মেকানিজমের মধ্যে সবচেয়ে লিস্ট কমন, মানে সবচেয়ে কম হয়। হ্যাঁ, E1CB মেকানিজম তুমি অনেক বইতেই দেখবে না, শুধুমাত্র E2 আর E1ই দেখবে। কিন্তু তারপরে এটা একটা মেকানিজম, এটা আমি দিয়ে রেখেছি। তো এটা খুব একটা কমন না, এটা একটু রেয়ারলি হয় আর কি, খুব একটা বেশি হয় না। তো এটার জন্য যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা সেটা একটু ট্রিকি, একটু জটিল। তোমরা একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো।
আচ্ছা দেখো এই হচ্ছে পুরো ঘটনাটা। আচ্ছা প্রথমে কি হয়, প্রথমে বি মাইনাস হিসেবে এখানে সরি এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। এই নাম কি 1 2 3 4 4 মিথক্সি বিউটানোন 2। হ্যাঁ এটার নাম হচ্ছে 4 মিথক্সি বিউটানোন 2। বুঝতেই পারছো এটা কেন 4 মিথক্সি, কারণ 1 2 3 4 চারটা কার্বন আছে। চার নাম্বার কার্বনের সাথে একটা মিথক্সাইল গ্রুপ আছে। এই যে মিথক্সাইল গ্রুপ OCH3, এটা হচ্ছে মিথক্সাইল গ্রুপ। সো 4 মিথক্সি আর বিউটানোন, এটা বিউটানোন কারণ এটা একটা কিটোন। হ্যাঁ এবং 2 নাম্বার কার্বনের সাথে কার্বনাইল কার্বনটা আছে। সো হচ্ছে 4 মিথক্সি বিউটানোন 2 হচ্ছে এটা সাবস্ট্রেট। আচ্ছা প্রথমে এই কার্বনটা থেকে এই হাইড্রোজেনটাকে বের করে নিয়ে আসে আমাদের যে নিউক্লিওফাইলটা আছে। হ্যাঁ এখানে নিউক্লিওফাইল হিসেবে মিথক্সাইড গ্রুপটা ইউজ করা হয়েছে। অর্থাৎ যে মিথক্সাইড গ্রুপটা বের হলো আলটিমেটলি সেটাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে এখানে। তুমি এখানে মিথক্সাইড গ্রুপটা দিতে পারো অথবা অন্য যে কোনো হাইড্রক্সিল গ্রুপও দিতে পারো, যে কোনো নিউক্লিওফাইল দিতে পারো। হ্যাঁ যে কোনো নিউক্লিওফাইলকে তুমি দিতে পারো যে কিনা এই হাইড্রোজেন আয়নটাকে অ্যাটাক করবে এবং এই হাইড্রোজেন আয়নটাকে বের করে দিবে। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে যাবে এবং ইলেকট্রনগুলো এই কার্বন নিয়ে নিবে। ঠিক আছে, এই কার্বনটা নিয়ে ফার্স্ট স্টেপটা শেষ হবে। অর্থাৎ একটা কার্বন আয়ন তৈরি হলো এবং কার্বন আয়ন তৈরি হয়ে ফার্স্ট স্টেপটা শেষ হলো। ঠিক আছে, কার্বন আয়ন তৈরি হলো। এখন ইলেকট্রন গুলো কোন কার্বন নেবে, তার এই কার্বনের ডান দিকে আছে একটা কার্বন, আবার বাদিকেও আছে একটা কার্বন। ডান দিকে আছে এই কার্বনটা কার্বনাইল কার্বন, আর বাদিকে আছেও একটা কার্বন। সো হচ্ছে সে কোন কার্বনকে ইলেকট্রন গুলো দেবে। হ্যাঁ প্রথমে সে হচ্ছে তার এই ডান দিকের কার্বনটাকে চুজ করছে, অর্থাৎ কার্বনাইল কার্বনটাকে। কারণ কার্বনাইল কার্বনটার সাথে অক্সিজেনটা কি ডাবল বন্ড দিয়ে যুক্ত এবং ডাবল বন্ডের ইলেকট্রন গুলো হচ্ছে পাই ইলেকট্রন। ঠিক আছে, ডাবল বন্ডে পাই ইলেকট্রন এবং পাই ইলেকট্রন গুলো কিছু সময়ের জন্য অক্সিজেনের দিকে ধাবিত হয় অনেক সময়। কারণ কি কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ অক্সিজেনের বেশি হওয়ার কারণে ডাবল বন্ডের যে পাই ইলেকট্রন গুলো আছে সেটা কিছু সময়ের জন্য অক্সিজেনের দিকে ধাবিত হয়। তখন অক্সিজেনটা হয়ে যায় পার্শিয়াল নেগেটিভ এবং কার্বনটা হয়ে যায় পার্শিয়াল পজিটিভ। কার্বনটা যখন পার্শিয়াল পজিটিভ হয়ে গেল তখন কার্বনের ইলেকট্রন দরকার হয়ে যায়। তখন এই কার্বনটা যখন দেখে যে তার এই ডান পাশের কার্বনটার ইলেকট্রন দরকার, তখন সে ডান পাশের কার্বনটাকে ইলেকট্রন গুলো দেয় এবং তার সাথে একটা বন্ড অলরেডি আছে আর একটা ডাবল বন্ড তৈরি করে ফেলে। অর্থাৎ ব্যাপারটা এমন হয়। ঠিক আছে, এই দেখো অক্সিজেনের সাথে এখন কিন্তু তার সিঙ্গেল বন্ড, কারণ অক্সিজেন পাই ইলেকট্রন গুলো নিজের দিকে নিয়ে নিয়ে বন্ধনটা কিন্তু ভেঙে ফেলেছে। কিন্তু অক্সিজেন কিন্তু সবসময় ইলেকট্রন গুলো তার সাথে করে নিয়ে রাখবে না, সে আবার কিছুক্ষণ পরে কিন্তু অক্সিজেন গুলো আবার ফেরত দিয়ে দিবে কার্বনকে, তাই না? পাই ইলেকট্রন গুলো তো ঘূর্ণায়মান, সেটা হচ্ছে যে বেশি ইলেকট্রোনেগেটিভ সদস্যের দিকে বেশি সময় থাকে কিন্তু আবার ওখানেই সবসময় থেকে যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। সে আবার যখন কার্বনকে ফেরত দিয়ে দিবে পাই ইলেকট্রনটা, তখন কিন্তু এই কার্বনটার আবার ইলেকট্রন বেশি হয়ে যাবে। তখন সে কি করবে, তখন সে আবার এই কার্বনকে ইলেকট্রন গুলো ফেরত দিয়ে দিবে যে না না তোমার ইলেকট্রন আর দরকার নাই। তখন এই কার্বন যখন দেখতেছে যে ডান পাশের কার্বনটা ইলেকট্রন গুলো নিয়ে রাখতে পারছে না বেশিক্ষণ সময়, তখন সে কি করবে, তখন সে তার বাদিকের কার্বনটাকে চুজ করবে। দেখো বাদিকের কার্বনটাকে চুজ করবে, ইলেকট্রন দিয়ে দিবে এবং বাদিকের কার্বনটা তখন তার সাথে যুক্ত মিথক্সাইড গ্রুপ, মিথক্সাইল যে লিগান্ডটা আছে সেটাকে মিথক্সাইড অ্যানায়ন হিসেবে ছেড়ে দিবে। ঠিক আছে, অর্থাৎ ডান দিকের এই যে বাদিকের কার্বনটা সাথে তখন যে সে ডাবল বন্ডটা তৈরি করে ফেলবে এবং ডান দিকে বাদিকের কার্বনটা তার সাথে যুক্ত যে এই লিগান্ডটা আছে মিথক্সাইল গ্রুপটা আছে, এই মিথক্সাইল গ্রুপটাকে মিথক্সাইড অ্যানায়ন হিসেবে সে ছেড়ে দিবে। অর্থাৎ কিন্তু বাদিকের কার্বনটা কিন্তু ডাবল বন্ডটাকে নিয়ে রাখতে পারছে। হ্যাঁ এই যে এই কার্বনটার সাথে তার যখন ডাবল বন্ডটা হচ্ছে সে কিন্তু এটাকে স্টেবল করে রাখতে পারছে, কারণ তার কিন্তু ছেড়ে দেওয়ার মতো কোনো একটা লিগান্ড আছে। কিন্তু এই ডান দিকের কার্বনের কিন্তু ছেড়ে দেওয়ার মতো কোনো লিগান্ড ছিল না, কারণ অক্সিজেনকে সে ছেড়ে দিতে পারতো না, অক্সিজেনের সাথে তার ডাবল বন্ড দিয়ে দিত। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি ম্যাম। জি ম্যাম। সবাই কি বুঝতে পারছো? এটা কিন্তু একবারে বোঝার কথা না অনেকেরই। এখানে কি সবাই বুঝতে পারছো? ম্যাম আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, কারণ এটা একটু জটিল। হ্যাঁ এখানে আচ্ছা আমি দেখি ফ্রাইডে ব্যাচে শুধুমাত্র 2-1 জনই শুধু রেসপন্স করো, বাকিদের কোনো খবর নাই, কিন্তু পরীক্ষা দেখা যাচ্ছে সবারই মোটামুটি ভালো হয়। আমি এই জন্যই আসলে কথাগুলো বললাম যে 2-1 জনই কি শুধু পরীক্ষা দাও কিনা। যদি এটা করো প্লিজ এটা করো না, কারণ যে খাতা দেখাচ্ছ সে কিন্তু নিজের ক্ষতিও করছো, অন্যের ক্ষতি আরো বেশি করছো।
আচ্ছা এনিওয়ে, আমি আবার বলি যে ব্যাপারটা কি, এখানে হচ্ছে এটাকে আমরা সাবস্ট্রেট হিসেবে নিচ্ছি, হ্যাঁ, 4-methoxybutanol এটাকে আমরা সাবস্ট্রেট হিসেবে নিচ্ছি। এখানে পাশাপাশি দুটো কার্বন থেকে দুটো এলিমেন্ট বের হবে, এটাই হচ্ছে শর্ত, তাই না? তো এই কার্বনটা থেকে হাইড্রোজেন বের হবে এবং তার পাশের যে কোনো একটা কার্বন থেকে কিছু একটা বের হবে, ঠিক আছে? আমরা দেখে নিব যে কি বের হবে। তো এই কার্বনটা থেকে হাইড্রোজেন বের হচ্ছে, এটা সত্যি। সো আমাদের এই কার্বনটা থেকে হাইড্রোজেন প্রথমে বের করে নিচ্ছে হচ্ছে এই যে নিউক্লিওফাইলটা, এই হাইড্রোজেনটাকে বের করে নিল, হ্যাঁ, ফলে একটা কার্বন আয়ন তৈরি হলো, ইলেকট্রন গুলো এই কার্বনটা নিল। এখন এই কার্বনটা তার পাশের একটা কার্বনকে দেবে। পাশের কার্বন বলতে তার ডান দিকেও আছে একটা কার্বন, বাঁ দিকেও আছে একটা কার্বন। তার প্রথমে সে তার ডান দিকের কার্বনটাকে চুজ করে ইলেকট্রন দেওয়ার ব্যাপারে। এটাকে তো আমাদেরকে বাম দিকে দেখাই দিয়েছে ম্যাম। আচ্ছা, মানে আমার এদিকে উল্টো উল্টো শো করতেছে। আচ্ছা, আসলে আমি তো উল্টো করে বলি যে বাঁ দিকের কার্বনটাকে প্রথমে সে চুজ করবে। কারণ কি? কারণ হচ্ছে বাঁ দিকের কার্বনটার সাথে অক্সিজেনটা ডাবল বন্ড দিয়ে যুক্ত। এখন অক্সিজেনটা ডাবল বন্ডে যুক্ত মানে কি, একটা পাই ইলেকট্রন আছে, এক জোড়া পাই ইলেকট্রন আছে এর মধ্যে। এই পাই ইলেকট্রন গুলো কিছু সময়ের জন্য অক্সিজেনের দিকে যখন ধাবিত হয়, তখন এই কার্বনটা, এই বাদিকের কার্বনটা পার্শিয়ালি পজিটিভ হয়ে যায়। এজন্য হচ্ছে সে প্রথমে এই বাদিকের কার্বনটাকে চুজ করেছিল। আচ্ছা, বাদিকের কার্বনটাকে চুজ করার কারণে সে হচ্ছে বাদিকের কার্বনের সাথে এখন ডাবল বন্ড তৈরি হয়ে গেল, দেখো। আচ্ছা, কিন্তু অক্সিজেন তো সবসময় ইলেকট্রন তার দিকে রাখবে না, পাই ইলেকট্রন গুলো। সে আবার হচ্ছে যখন ফেরত দিয়ে দিবে কার্বনকে ইলেকট্রন গুলো, তখন আবার এই বাদিকের কার্বনটার ইলেকট্রন বেশি হয়ে যাবে, তখন কিন্তু সে আর নিজে রাখতে পারবে না ইলেকট্রন গুলো, সে আবার ফেরত দিয়ে দিবে। তখন এই কার্বনটা যখন দেখতেছে যে বাদিকের কার্বনকে ইলেকট্রন দিয়ে লাভ নেই, সে রাখতে পারতেছে না কিছু সব সময়, তখন সে তার ডান দিকের কার্বনটাকে চুজ করবে এবং ডান দিকের কার্বনটা কিন্তু তখন তার সাথে যুক্ত এই মিথক্সাইল গ্রুপটাকে মিথক্সাইড অ্যানায়ন হিসেবে ছেড়ে দিবে। মিথক্সাইল অ্যানায়ন হিসেবে ছেড়ে দিবে এবং সে কিন্তু বিয়ার করতে পারতেছে, কারণ তার ছেড়ে দেওয়ার মতো কোনো একটা লিগ্যান্ড তার সাথে আছে, ঠিক আছে? সো হচ্ছে এটাই তৈরি হয়ে এখন আমরা সামনের দিকে আবার আগাই। এরপরে আমরা মেকানিজমটা আমরা দেখবো, যেটা সেটা হচ্ছে ইওয়ান মেকানিজম। ইওয়ান মেকানিজমে কি হয় দেখে নেই যে ইওয়ান মেকানিজমে কি হয়। আচ্ছা, আমরা এখান থেকেই দেখতে পারি, তোমরা স্ক্রিনের মধ্যেই দেখো। প্রথমে কি হয় ইওয়ান মেকানিজমে, দেখো কার্বন এবং এই যে সিএক্স এর মধ্যে প্রথমে বন্ধনটা ভেঙে যায়। প্রথমে এটাই দুটো স্টেপে রিঅ্যাকশনটা হয়। এক্সটা হ্যালোজেন গ্রুপ না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এক্স হচ্ছে যে কোনো একটা হ্যালাইড গ্রুপ হতে পারে, অথবা যে কোনো হাইড্রক্সিলও হতে পারে। এখানে এক্স বলতে আমি এক্স এবং ওয়াই বোঝাচ্ছি। এখানে এক্স বলতে যে হ্যালোজেনই হবে তা না, যে কোনো একটা এলিমেন্ট যেটা কিনা নিউক্লিয়াস বিয়ার, যেটা কিনা ইলেকট্রন বিয়ার করতে পারে, যেমন যেটা হ্যালোজেন হতে পারে, যেটা কোনো হাইড্রক্সিল গ্রুপ হতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে পারে, হ্যাঁ, যেটা কিনা ইলেকট্রন রিচ হতে পারে, যেটা কিনা নিউক্লিওফাইল হিসেবে থাকতে পারে, এরকম। আচ্ছা, তো সিএক্স এর মধ্যে বন্ধনটা প্রথমেই ভেঙে যাবে এবং ইলেকট্রন গুলো এক্স নিয়ে নিবে, হ্যাঁ। এটা হচ্ছে কেন ভাঙবে? এনভায়রনমেন্টের কারণে ভাঙবে। এনভায়রনমেন্টের মধ্যে হয়তো এমন কিছু এলিমেন্ট ছিল বা এমন কোনো ক্যাটালিস্ট ছিল যে ক্যাটালিস্টটা প্রভাবক হিসেবে কাজ করবে যে এই সিএক্স এর বন্ধনটা ভাঙার ব্যাপারে। সো প্রথমে সিএক্স এর বন্ধনটা ভেঙে গেল এবং ইলেকট্রন গুলো এক্স নিয়ে আলাদা হয়ে গেল, বের হয়ে গেল এক্স। ফলে কার্বনটা হয়ে গেল পজিটিভ, অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হলো ফার্স্ট স্টেপে। অর্থাৎ এখানেও কিন্তু দুটো স্টেপে আমরা রিঅ্যাকশনটা দেখি, দুটো স্টেপে রিঅ্যাকশনটা হয়। এখানে প্রথম স্টেপটা হচ্ছে স্লো স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপ, হ্যাঁ, প্রথম স্টেপটা হচ্ছে স্লোয়ার স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপ। তো এই স্টেপে কিন্তু আমরা কোনো বেস বা নিউক্লিওফাইলের উপস্থিতি দেখি নাই। এখানে কিন্তু প্রথমেই কিন্তু এক্সটা বের হয়ে গেছে এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আচ্ছা, যখন কার্বোক্যাটায়নটা তৈরি হবে তখন এই পাশের সিটা, অর্থাৎ জিসি এর সাথে ওয়াইটা যুক্ত, সেই সিটা যখন দেখবে যে তার পাশের সি এর ইলেকট্রন দরকার, তখন কিন্তু সে চাইবে যে ও কোনোভাবে ওয়াই কে ট্যাগ করে ইলেকট্রন গুলো নিয়ে তার পাশের সি কে দিতে, হ্যাঁ, এটা সে চাইবে এবং তার এই চাওয়াটা আরো বেশি পূর্ণ করে দিবে যদি একটা বেস আসে, কারণ একটা বেস ওয়াই কে টেনে নিতে চায় এবং সিও চায় ওয়াই কে ছেড়ে দিতে, ঠিক আছে? সো এখানে কিন্তু খুব স্ট্রং বেসের দরকার নেই, কারণ সি অলরেডি ওয়াই কে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। সো এখানে যে খুব স্ট্রং বেস হইতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, এটা মোটামুটি একটা বেস হলেই হবে। সো এখানে খুব স্ট্রং বেসের দরকার নেই। সো এই বেসটা যখন আসবে তখন সে ওয়াই এর সাথে বন্ধন তৈরি করে ফেলবে এবং সি এর মধ্যে মাল্টিপল বন্ড তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে কুইক স্টেপ বা ফাস্ট স্টেপ।
তো এই স্টেপটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর প্রথম স্টেপটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে, যেটা হচ্ছে স্লোলি যায়। সো প্রথম স্টেপে সিএক্স এর বন্ধনটা ভেঙে যায়, সিওয়াই এর বন্ধনটা তখনও থাকে এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে ফার্স্ট স্টেপ শেষ হয় এবং সেকেন্ড স্টেপে গিয়ে সিসি এর মধ্যে মাল্টিপল বন্ড তৈরি হয় এবং বিওয়াই তৈরি হয়। ঠিক আছে, আমরা তাহলে এই পেজটা অফ করি। এই পেজটা ছিল একটাই পেজ ছিল, আমরা তারপর আবার সো এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের এটা আমাদের E1 এর মেকানিজমটা। সো E1 এর মেকানিজমটা বুঝতে পেরেছো কিনা? E1 মেকানিজমটা কি বুঝতে পেরেছো? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এখানে যে ফার্স্ট স্টেপে মানে এক্সট্রা বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কি কারোর হেল্প নিচ্ছে না? নিচ্ছে, অবশ্যই নিচ্ছে। কোনো একটা ক্যাটালিস্ট ইনভারমেন্টের কারণে হ্যাঁ, কোনো একটা ধরো টেম্পারেচার দিয়েছো, ধরো টেম্পারেচার এমন ভাবে অ্যাড করেছো যাতে করে সিএক্স এর বন্ধনটা ভেঙে যায়, অথবা অথবা হচ্ছে কি কোনো একটা ক্যাটালিস্ট, কি ব্যাপার বেশি সাউন্ড হচ্ছে কোত্থেকে? কোনো একটা ক্যাটালিস্ট ইউজ করেছো, যে ক্যাটালিস্টের কারণে হচ্ছে কি সিএক্স এর বন্ধনটা ভেঙে গেছে। হ্যাঁ, এরকম হতে পারে। আচ্ছা, কি ব্যাপার, কেউ ঘুমাচ্ছে এরকম মনে হচ্ছে? এই সাউন্ডটা তো ভালো লাগছে না। হ্যালো, এই কার এটা? ম্যাম হয়তো কারো পাশের লোক ঘুমাচ্ছে, সে একটু সাউন্ডটা অফ করে রাখো। অনেকে ম্যাচে থাকে তো। একটু সাউন্ডটা অফ করে রাখো, যার যার এরকম একটু প্রবলেম হচ্ছে, কারণ অনেক সবাই শুনতে পাচ্ছে না। আচ্ছা দেখো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে, যার আশেপাশে সাউন্ড হচ্ছে, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনটা করে জাস্ট মিউট করে দিবা। আচ্ছা দেখো যে এখানে কি হচ্ছে, যে যেটা বললাম যে সিএক্স এর বন্ধনটা কিভাবে ভাঙছে, এনভায়রনমেন্টের কারণে ভাঙছে। হ্যাঁ, কোনো একটা ক্যাটালিস্ট ইউজ করছো বা এমন কিছু ইউজ করছো, টেম্পারেচার দিছো, যে কারণে হচ্ছে সিএক্স এর বন্ধনটা ভেঙেছে। হ্যাঁ, ইনিশিয়াল লস অফ এক্স with no cleavage of the Y carbon bond, Y এবং কার্বনের মধ্যে বন্ডটা কিন্তু তখনও ইনট্যাক্ট অবস্থায় আছে এবং লস হচ্ছে CX এর বন্ধনটা ভেঙে যাচ্ছে। The resulting carbonium ion intermediate subsequently loses Y to form the olefin. হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে গিয়ে CX এর বন্ধনটা প্রথমে ভেঙে যাওয়ার পরে যে ইলেকট্রনগুলো তো X নিয়ে নেয়, তারপরে হচ্ছে পাশের সিটা মানে Y কে ছেড়ে দেয় ইলেকট্রনগুলো পাওয়ার জন্য এবং মাল্টিপল বন্ডটা তৈরি হয়। হ্যাঁ, if carbonium ion formation is the slow rate determining step in the elimination reaction, then the rate will be independent of the concentration of B. যেটা বলতেছে যে এখানে কিন্তু লেখাগুলো খুব স্পষ্ট না স্ক্যান কপিতে, তোমাদেরকে আমি সফট কপি কিন্তু প্রোভাইড করেছি। সো সফট কপির মধ্যে তোমরা লেখাগুলো পেয়ে যাবে ইজিলি। হ্যাঁ, এখানে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, আমি যেটা বললাম যে হচ্ছে যে সিসি এর মধ্যে আলটিমেটলি বন্ড তৈরি হয় এবং প্রথম স্টেপটা যেহেতু রেট ডিটারমাইনিং স্টেপ এবং এখানে কোনো বি এর উপস্থিতি নাই, মানে বি মানে কি, মানে হচ্ছে কোনো বেজের উপস্থিতি নাই বা কোনো নিউক্লিওফাইলের উপস্থিতি নাই। সো হচ্ছে গিয়ে নিউক্লিওফাইলের উপর কনসেন্ট্রেশনের উপরে এই রিঅ্যাকশনের রেটটা নির্ভর করে না। আচ্ছা, এখন আমরা একটা বাস্তব উদাহরণ দেখি। এই বাস্তব উদাহরণে দেখো যে এখানে 1,2-ট্রাইফিনাইল ইথানল, এটা হচ্ছে গিয়ে আমাদের সাবস্ট্রেট হিসেবে নেওয়া হয়েছে। এই যে প্রথমেই তাহলে এখানে কি কোনটা বের হবে বলো তো? প্রথমেই বের হবে হচ্ছে, অর্থাৎ এই কার্বন থেকে OH বের হবে হাইড্রক্সিল গ্রুপ এবং তার পাশের কার্বন মানে এই কার্বনটা থেকে একটা হাইড্রোজেন বের হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমেই কিন্তু সি এবং OH এর বন্ধনটা ভাঙবে। এখন বন্ধনটা কিভাবে ভাঙবে দেখো, এখানে 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে রিঅ্যাকশনটা হচ্ছে। সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে একটা অ্যাসিডের উপস্থিতিতে যখন রিঅ্যাকশনটা হয় তখন সেই অ্যাসিডটা হাইড্রক্সিল গ্রুপকে OH-টাকে টেনে নেয়, অর্থাৎ COH এর মধ্যে বন্ধনটা ভাঙতে এখানে হেল্প করতেছে অ্যাসিডটা। ঠিক আছে, তো সি এবং OH এর বন্ধনটা প্রথমেই ভেঙে গেল এবং OH তো ইলেকট্রন সহই বের হয়ে গেল এবং একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। ফার্স্ট স্টেপ শেষ। এখানে কিন্তু দুটো স্টেপে কোনো রিঅ্যাকশনটা দেখায়নি, এখানে জাস্ট প্রোডাক্টটা দেখিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা এখানে শেষ হলো, কার্বোক্যাটায়নটা কিন্তু তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন কি হবে? এখন হচ্ছে এই যে হাইড্রক্সিল গ্রুপ যেটা বের হয়ে গেল OH-, হ্যাঁ, সেই OH- কিন্তু পরবর্তী স্টেপের জন্য আবার নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে এবং সে কিন্তু H-টাকে টেনে নিবে নিজের দিকে এবং
সিও চাচ্ছে এইচ কে ছেড়ে দিয়ে তার ইলেকট্রনগুলো নিয়ে পাশে সি কে দিতে, এবং তার এই কাজটাকে আরো সহজ করবে যে OH মাইনাস যেটা, সেই OH মাইনাসটা কিন্তু এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, এবং OH মাইনাসটা কি করতেছে, এখানে হাইড্রোজেন আয়নটাকে টেনে নিচ্ছে, ফলে ওয়াটার তৈরি হয়ে গেল, OH এবং H মিলে, আর এই কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়ে গেল। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে মিলাতে পারছো নিশ্চয়ই যে ওই মেকানিজমের সাথে এটা। আচ্ছা, সো এই গেল হচ্ছে তিনটা মেকানিজম আমরা শেষ করলাম। এখন দেখো যে ডিসকাস দ্য রেট অফ E1, E1CB এন্ড E2 রিঅ্যাকশন। রেট কিসের উপর নির্ভর করে? আমরা দেখেছি যে E2 রিঅ্যাকশনটা ইনিশিয়েট করতেছিল একটা বেস, তাই না? E2 রিঅ্যাকশনটা ইনিশিয়েট করতেছিল কি একটা স্ট্রং বেস। তাহলে E2 রিঅ্যাকশনের রেটটা নির্ভর করবে কিসের উপরে? বেসের কনসেন্ট্রেশন এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, দুটোর কনসেন্ট্রেশনের উপরেই কিন্তু E2 রিঅ্যাকশনের রেটটা নির্ভর করবে, তাই না? ওই যে আমরা SN2 এর মতো যেভাবে করছিলাম আমরা, একই জিনিস। সো দ্য রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট এন্ড কনসেন্ট্রেশন অফ বেস। এখন প্রপোর্শনাল টু চিহ্ন ওঠানোর জন্য আমরা একটা কি বলে একটা কনস্ট্যান্ট আনলাম, K2 আনলাম, হ্যাঁ, ইকুয়াল টু চিহ্ন বসায় একটা K2 আনলাম। E1CB রিঅ্যাকশনও কিন্তু ইনিশিয়েট করতেছিল কি একটা বেস। সো এই E1CB রিঅ্যাকশনের রেটও কিন্তু নির্ভর করছে বেসের কনসেন্ট্রেশন এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন দুটোর উপরেই। সো E1CB রিঅ্যাকশনের রেটও হচ্ছে ইজ ইকুয়াল টু K বেসের কনসেন্ট্রেশন এন্ড সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। আর E1 এ কিন্তু দুটো স্টেপের রিঅ্যাকশনটা হচ্ছিল। ফার্স্ট স্টেপে আমরা কিন্তু কোনো বেসের উপস্থিতি দেখি নাই, সেকেন্ড স্টেপে গিয়ে আমরা বেসের উপস্থিতি দেখেছি। সো হচ্ছে এই রিঅ্যাকশনের রেটটা নির্ভর করছে অনলি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে, তাই না? ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমাকে আসলে একটু দ্রুতই আগাইতে হচ্ছে, কারণ তো কি বুঝতেই পারছো সময় নাই একেবারে। আচ্ছা, explain that E2 elimination reaction shows isotopic effect while E1 not. আমাদেরকে এক্সপ্লেইন করতে বলেছে যে E2 রিঅ্যাকশনটা, E2 মেকানিজমটা আইসোটোপিক এফেক্ট শো করে, কিন্তু E1 কিন্তু আইসোটোপিক এফেক্ট শো করে না। হ্যাঁ, এখন আইসোটোপিক এফেক্ট মানে কি? আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হচ্ছে গিয়ে কোনো একটা এলিমেন্টের, দুই বা ততোধিক এলিমেন্টের বা দুই বা ততোধিক অ্যাটমের আমরা বলতে পারি তাদের প্রোটন সংখ্যা সেম, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের মাস নাম্বারটা হচ্ছে ভিন্ন। মানে অ্যাটমিক নাম্বার সবার সেম, কিন্তু মাস, অ্যাটমিক মাস নাম্বারটা হচ্ছে ডিফারেন্ট। অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার টোটাল নাম্বারটা। তো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার টোটাল নাম্বারটা ভিন্ন, কিন্তু প্রোটন সংখ্যা সবার সেম। তার মানে কি তাদের নিউট্রন সংখ্যা হচ্ছে ভিন্ন। এটাই হচ্ছে আইসোটোপ। যেমন এখানে আইসোটোপিক এফেক্ট বলতে আমরা হাইড্রোজেন আইসোটোপি মেইনলি বুঝবো। মানে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। হ্যাঁ, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তো প্রোটিয়াম যেটা, সেটার হচ্ছে মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বার সেম, মানে দুটোই হচ্ছে 1। আর ডিউটেরিয়ামে হচ্ছে ডিউটেরিয়ামে দেখো এটা হচ্ছে প্রোটিয়াম। প্রথমটাকে প্রোটিয়াম না বলে হাইড্রোজেনে বলা যায়, নরমাল হাইড্রোজেন আর কি, যেটা সেখানে হচ্ছে অ্যাটমিক নাম্বার নিচে লেখা হয় আর মাস নাম্বার উপরে লেখা হয়। তো অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, মাস নাম্বার হচ্ছে 1, তার মানে কি এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 0। হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিয়াম। ডিউটেরিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার 1 আর মাস নাম্বার হচ্ছে 2, তার মানে কি এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, যায় না, নাম্বার 1 মানে প্রোটন সংখ্যা 1 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 1। টাকা দিয়ে শুকিয়ে যায় না রুমমেট, এই শুক্রবারটা আজকে তোর ঘুমান যাইতেছে না। ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 1 আর মাস দিয়ে নাম্বার খরচ না কত, তার মানে কয়টা না নিউট্রন পারি সংখ্যা হচ্ছে কত বলো তো? ট্রিটিয়ামে 2। 2। ঠিক আছে, সো হচ্ছে এই গেল হাইড্রোজেনের তিনটা আইসোটোপ। এখানে বলছে যে E2 মেকানিজমটা আইসোটোপিক এফেক্ট দেখায়। এটার মানে কি? মানে হচ্ছে কোনো একটা সাবস্ট্রেটের মধ্যে হাইড্রোজেনের পরিবর্তে আমরা যদি ডিউটেরিয়াম ইউজ করি, তাহলে E2 মেকানিজমের ক্ষেত্রে রেটটা হয় স্লোলি যাবে অথবা ফাস্টলি যাবে, মানে রেটের উপরে এর একটা প্রভাব পড়বে E2 মেকানিজমের ক্ষেত্রে। কিন্তু E1 মেকানিজমের ক্ষেত্রে আমরা যদি সাবস্ট্রেটে হাইড্রোজেনের পরিবর্তে ডিউটেরিয়াম ইউজ করি, তাহলে তার রেটের উপর তার কোনো প্রভাব পড়বে না। এটাই হচ্ছে আইসোটোপিক এফেক্ট। আইসোটোপিক এফেক্ট মানে আইসোটোপ ইউজ করলে আমরা কি রেটের উপরে, রিঅ্যাকশনের রেটের উপরে তার কোনো প্রভাব পাবো কিনা। বলছে E2 মেকানিজমের ক্ষেত্রে আমরা একটা প্রভাব পাবো, হয় রিঅ্যাকশনটা নরমালের থেকে, মানে হাইড্রোজেন ইউজ করলে যেই রেটে যেত
ডিউটেরিয়াম ইউজ করলে তার থেকে স্লোলি যাবে অথবা তার থেকে ফাস্টলি যাবে, মোট কথা হচ্ছে সেই রেটে যাবে না, মানে রেটের উপর একটা প্রভাব আছে E2 মেকানিজমের ক্ষেত্রে। কিন্তু E1 মেকানিজমের ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের পরিবর্তে আমরা যদি ডিউটেরিয়াম ট্রিটিয়াম যা খুশি ইউজ করি, রেটের উপর তার কোনো প্রভাব পড়বে না, ওই সেম রেটেই যাবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আইসোটোপিক এফেক্ট। এখানে যেটা জানতে চাওয়া হয়েছে যে E2 মেকানিজমের ক্ষেত্রে আইসোটোপিক এফেক্টটা আছে, E1 এর ক্ষেত্রে আইসোটোপিক এফেক্টটা নাই, এটা এক্সপ্লেইন করতে হবে। বুঝতে পেরেছো? আর কি এক্সপ্লেইন করতে হবে? জি ম্যাম। জি ম্যাম। কি এক্সপ্লেইন করতে হবে সেটা আমরা এখন বুঝলাম, এখন আমরা এক্সপ্লেনেশনে আসি। আচ্ছা, কেন এটা হবে? হ্যাঁ, আচ্ছা মেকানিজমে আসো। প্রথমেই কিন্তু যখন আমরা E2 মেকানিজমটা দেখো, আমরা এখানে ফিরিয়ে দেখি। আচ্ছা আমি লিখে নিই। দেখো এরকম যদি হয় তোমার সাবস্ট্রেটটা, যে এখানে এই যে আমি এখানে y এর জায়গায় ইউজ করেছি হাইড্রোজেন আর x এর জায়গায় ইউজ করেছি ব্রোমিন, হ্যাঁ Br ব্রোমিন ইউজ করেছি। এখন একটা বেস সে হাইড্রোজেনকে E2 মেকানিজমটা দেখো, প্রথমে কি হয়, একটা স্ট্রং বেস সে হাইড্রোজেনকে অ্যাটাক করে, কার্বন হাইড্রোজেনের বন্ডটা ভেঙে যায়, ইলেকট্রনগুলো কার্বন নিয়ে পাশের কার্বনকে দেয়, পাশের কার্বন তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে ছেড়ে দেয়। পুরো ঘটনাটা সিমালটেনিয়াসলি হয়, ট্রানজিশন স্টেট থাকে, আলটিমেটলি আমি প্রোডাক্টটা লিখেছি, তাই না? তাহলে দেখো এটা কিন্তু সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা ঘটে, রিঅ্যাকশনটা একটা সিঙ্গেল স্টেপে রিঅ্যাকশনটা ঘটে। তাহলে দেখো এখন কার্বন এবং হাইড্রোজেনের বন্ড ব্রেকেজটা এটা কিন্তু রেট লিমিটিং স্টেপের মধ্যেই আছে, রেট ডিটারমাইনিং স্টেপ যেটা, অর্থাৎ এখানে তো স্টেপই একটা, রেট ডিটারমাইনিং স্টেপের মধ্যেই কিন্তু কার্বন হাইড্রোজেনের বন্ড ব্রেকেজটা E2 মেকানিজমের ক্ষেত্রে পড়ছে। সো এখানে যদি আমরা হাইড্রোজেনের পরিবর্তে ডিউটেরিয়াম ইউজ করতাম বা ট্রিটিয়াম ইউজ করতাম, তো তারা যদি হাইড্রোজেনের সাথে কার্বনের যে বন্ডটা, সেই বন্ডের থেকে যদি স্ট্রঙ্গার হয়, মানে ডিউটেরিয়াম যদি কার্বনকে আরো স্ট্রং ভাবে ধরে রাখে, তাহলে রিঅ্যাকশনের এটা ভাঙতে কিন্তু আরো বেশি সময় লাগবে, ফলে রিঅ্যাকশনের রেটটা কিন্তু স্লোলি হবে, তাই না? এখানে হাইড্রোজেনের তুলনায় যদি ডিউটেরিয়াম কার্বনকে আরো স্ট্রং ভাবে ধরে রাখে, তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা ভাঙতে যে সময় লাগছে, ধরো 10 মিনিট লাগলো, কার্বন ডিউটেরিয়াম বন্ডটা ভাঙতে কিন্তু আরেকটু বেশি সময় লাগবে, কারণ বন্ডটা স্ট্রং। কার্বন হাইড্রোজেনের তুলনায় কার্বন ডিউটেরিয়ামের বন্ডটা স্ট্রং। তাহলে কার্বন হাইড্রোজেনের বন্ডটা ভাঙতে যদি 10 মিনিট লাগে, তাহলে কার্বন ডিউটেরিয়ামের বন্ডটা ভাঙতে আরেকটু বেশি সময়, ধরো 15 মিনিট লাগবে, তাই না? তাহলে রিঅ্যাকশনটা কি আলটিমেটলি আরেকটু স্লোলি যাবে, রিঅ্যাকশনের রেটের উপর একটা প্রভাব পড়বে। এখন দেখো এটা গেল E2 মেকানিজমের ক্ষেত্রে, তাহলে আমরা আইসোটোপিক এফেক্ট পেলাম, সেটা আমরা বুঝতে পারলাম। এখন E1 এর ক্ষেত্রে কি হবে? E1 এর ক্ষেত্রে দুটো স্টেপে রিঅ্যাকশনটা হয়। প্রথম স্টেপটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। প্রথম স্টেপে কিন্তু কার্বন হাইড্রোজেনের বন্ডটা ভাঙে না। প্রথম স্টেপে কি ভাঙে? কার্বন এবং হাইড্রক্সিলের মধ্যে বন্ডটা ভাঙে, অর্থাৎ CX এর বন্ডটা ভাঙে, কিন্তু CHটা কিন্তু Y হিসেবে এখানে H আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু তুমি কখনো H দিতে পারবা না, কারণ কি, এটা কিন্তু ইলেকট্রন সহ যাবে। সো ইলেকট্রন সহ কিন্তু কখনো H যায় না, H কখনোই ইলেকট্রন সহ যায় না, মানে H এর উপর নেগেটিভ চার্জ, এটা খুবই আনকমন, ঠিক আছে? সো X হিসেবে তোমাকে এমন একটা জিনিস নিতে হবে যেটা কিনা নিউক্লিওফাইল, যেটা কিনা ইলেকট্রন বিয়ার করতে পারে, আর Y হিসেবে এমন জিনিস নিতে হবে যেটা হচ্ছে পজিটিভ হিসেবে যাবে, যেমন হাইড্রোজেন। সো হাইড্রোজেন অলওয়েজ Y, হ্যাঁ। সো এখানে দেখো রেট ডিটারমাইনিং স্টেপে কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেকেজটা আসতেছে না, কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেকেজটা কিন্তু রেট ডিটারমাইনিং স্টেপে আসতেছে না। রেট ডিটারমাইনিং স্টেপে আসতেছে কার্বন এবং এই যে OH হোক বা এখানে হ্যালোজেন তুমি যদি দাও হ্যালোজেন, এই বন্ড ব্রেকেজটা কিন্তু রেট ডিটারমাইনিং স্টেপে আসতেছে। সো এখানে তুমি হাইড্রোজেনের পরিবর্তে তুমি ডিউটেরিয়াম দাও বা ট্রিটিয়াম দাও, এখানে কিন্তু ওভারঅল রিঅ্যাকশনের রেটের উপরে এর কোনো প্রভাব পড়ছে না E1 এর ক্ষেত্রে। সো E1 এর ক্ষেত্রে আমরা আইসোটোপিক এফেক্ট দেখবো না, কিন্তু E2 এর ক্ষেত্রে আমরা আইসোটোপিক এফেক্ট দেখবো। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? ম্যাম আবার একটু বললে ম্যাম, আমি কতটা বুঝে নেই ম্যাম। ম্যাম আরেকবার একটু। আচ্ছা, আইসোটোপিক এফেক্ট দেখা মানে কি সেটা বুঝতে পারছো? মানে আইসোটোপ ইউজ করলে, হাইড্রোজেনের পরিবর্তে যদি আমরা অন্য কোনো আইসোটোপ ইউজ করি,
তাহলে আমরা রেটের উপরে একটা প্রভাব পাবো, হয় রেটটা স্লোলি যাবে অথবা ফাস্টলি যাবে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, এখন এটা কেন হবে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো মানে আইসোটোপিক এফেক্ট মানে হচ্ছে হাইড্রোজেনের পরিবর্তে আমি যদি এখানে ডিউটেরিয়াম দেই, ধরো হাইড্রোজেনের একটা আইসোটোপ দিলাম, তাহলে রিয়াকশন এটা যদি হাইড্রোজেনের থেকে বেশি স্ট্রংলি ধরে রাখে কার্বনকে, তাহলে কি রিয়াকশনটা কি স্লোলি যাবে না? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। স্লোলি যাবে, হ্যাঁ, কারণ হচ্ছে কি কার্বন এবং হাইড্রোজেনের শক্ত করে বন্ড, ধরে রাখবে ম্যাম। হ্যাঁ কার্বন এবং হাইড্রোজেনের বন্ড ভাঙাটা এটা রেট ডিটারমাইনিং স্টেপের মধ্যেই হচ্ছে E2 এর ক্ষেত্রে, কিন্তু E1 এর ক্ষেত্রে কিন্তু দুটো স্টেপে রিয়াকশনটা হয়। প্রথম স্টেপে কিন্তু কার্বন হাইড্রোজেন মানে যেটা কিন্তু রেট ডিটারমাইনিং স্টেপ, সেখানে কিন্তু কার্বন হাইড্রোজেনের বন্ডটা ভাঙে না। প্রথম স্টেপে ভাঙে হচ্ছে কার্বন এবং হাইড্রক্সিলের মধ্যে বন্ডটা, মানে CX এর বন্ডটা ভাঙে E1 এর ক্ষেত্রে। E1 এর ক্ষেত্রে কিন্তু CY এর বন্ডটা ভাঙে না, রেট ডিটারমাইনিং স্টেপের মধ্যে ভাঙে না। রেট ডিটারমাইনিং স্টেপে ভাঙে হচ্ছে C এবং X এর বন্ডটা। অর্থাৎ এখানে তুমি যদি E1 এর ক্ষেত্রে হাইড্রোজেনের পরিবর্তে অন্য কোনো আইসোটোপ দাও, সেখানে ওভারঅল রিঅ্যাকশনের উপর তার প্রভাব পড়বে না, কারণ CXH এর বন্ডটা কিন্তু ভাঙতেছে না রেট ডিটারমাইনিং স্টেপে। যে স্টেপটা রেট ডিটারমিনেশন করছে সেই স্টেপের মধ্যে এই বন্ডটা ভাঙছে না, এই বন্ডটা পরে ভাঙে। যেই স্টেপটা রেট ডিটারমাইন করে না সেই স্টেপে গিয়ে ভাঙে। ফলে তুমি হাইড্রোজেনের পরিবর্তে অন্য কোনো আইসোটোপ যদি ইউজ করো, তাহলে E1 এর ক্ষেত্রে তুমি কোনো প্রভাব পাবা না। বুঝতে পারছো? জি ম্যাম, কোনো পরিবর্তন হবে না আর কি তাহলে ম্যাম, যে হ্যাঁ, আইসোটোপ হ্যাঁ। ব্যবহার করা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, E1 এর ক্ষেত্রে সেটা, কিন্তু E2 এর ক্ষেত্রে তোমরা একটা প্রভাব পাবা। স্লো হয়ে যেতে পারে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হাইড্রোজেন যদি ডিউটেরিয়ামের থেকে বেশি স্ট্রংলি ধরে, তো এটা তো রেট ডিটারমাইনিং স্টেপের মধ্যেই এই বন্ডটা ভাঙতে হবে, বন্ডটা ভাঙতে হবে রেট ডিটারমাইনিং স্টেপের মধ্যেই। তাহলে এটা যদি আরো স্ট্রংলি ধরে তাহলে সেটা ভাঙতে বেশি সময় লাগবে, ফলে ওভারঅল রিঅ্যাকশনটা পিছায় যাবে, রিঅ্যাকশনের রেটটা পিছায় যাবে, ভাঙতে বেশি সময় লাগতেছে, ফলে আলটিমেটলি রিঅ্যাকশনটা তো বেশি সময় লাগতেছে। কিন্তু এইখানে E1 এর ক্ষেত্রে এটা ভাঙাটা রেট ডিটারমাইনিং স্টেপের মধ্যে না, রেট ডিটারমিনেশন করতেছে যে স্টেপটা, সেখানে এইটা ইনট্যাক্ট অবস্থাতেই যেমন আছে। আছে তেমনই থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, সো আমি যদি হাইড্রোজেনের পরিবর্তে যদি আমি অন্য কোনো আইসোটোপ ইউজ করি, সেটা কিন্তু ওভারঅল রিঅ্যাকশনের উপর কোনো প্রভাব ফেলে না। ঠিক আছে, এটাই এখানে বলতে চাইছে। জি ম্যাম, বুঝছি ম্যাম। আচ্ছা, সো হচ্ছে গিয়ে তাহলে এখানে আমরা দেখি যে কি লিখছে, যে ইন অ্যান্ড E2 এলিমিনেশন কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেকেজ is a rate determining step. It is easier to break a carbon hydrogen bond than it is to break a carbon deuterium bond. যেটা আমি বললাম যে কার্বন হাইড্রোজেনের বন্ডের থেকে কার্বন ডিউটেরিয়ামের বন্ডটা ভাঙাটা ইজিয়ার। হ্যাঁ, তো হচ্ছে ভাঙাটা যদি ইজিয়ার হয়, ডিউটেরিয়াম it is easier to break carbon hydrogen bond than it is to break carbon deuterium bond, মানে কার্বন ডিউটেরিয়াম বন্ডটা আরো স্ট্রংলি ধরা থাকে আর কি। সো ডিউটেরিয়ামটা কি জিনিস? ডিউটেরিয়াম is a non-radioactive isotope of hydrogen with an atomic weight of 2. হ্যাঁ, মানে হচ্ছে ডিউটেরিয়ামটা কি, ওই যে বললাম যে হাইড্রোজেনের একটা আইসোটোপ যেটার অ্যাটমিক ওয়েট হচ্ছে 2. So thus in an E1 elimination, deuterated material reacts 2 to 7 times slower than non-deuterated compound. তো ওই যে বললাম যে E2 এলিমিনেশনটা হচ্ছে গিয়ে নরমালি ডিউটেরেটেড কম্পাউন্ড, অর্থাৎ আমরা যদি হাইড্রোজেনের পরিবর্তে ডিউটেরিয়াম ইউজ করি এবং সেটা যদি E1 মেকানিজম ফলো করে, তাহলে সেটা E2 মেকানিজম ফলো করে, তাহলে সেটা 2 থেকে 7 গুণ স্লোলি সেটা মুভ করবে নরমাল হাইড্রোজেনের তুলনায়। ঠিক আছে, অর্থাৎ E2 মেকানিজমেই আমরা আইসোটোপিক এফেক্টটা দেখব, কিন্তু E1 মেকানিজমে আমরা কিন্তু আইসোটোপিক এফেক্টটা দেখি নাই। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড যেখানে বলতেছে কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেকেজ ইজ নট ইন এ রেট ডিটারমাইনিং স্টেপ ফর E1 এলিমিনেশন। E1 এর ক্ষেত্রে কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেকেজটা রেট ডিটারমাইনিং স্টেপের মধ্যে নাই, as কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেকেজ is happen in the step number 2, হ্যাঁ, which does not have any effect on overall reactions rate. ফলে E1 এর ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেকেজটা হচ্ছে স্টেপ 2 তে ঘটে, যার কোনো প্রভাব নাই ওভারঅল রিঅ্যাকশন রেটের উপর, তার কোনো প্রভাব নেই। সো E1 does not show isotopic effect. সো E1 এর মধ্যে আমরা কোনো আইসোটোপিক এফেক্ট দেখি না। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এখানে ওই যে লেখাটা একটু অস্বচ্ছ আছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, তোমরা সফট কপি থেকে দেখে নিবে, সফট কপির মধ্যে লেখাটা ক্লিয়ার আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো যে ডিসকাস দ্য কন্ডিশনস when elimination and or substitution reactions are taking place. তোমরা
এই যে এ পর্যন্ত আমরা যেগুলো করলাম তা থেকে নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পারছো যে E1 এর সাথে SN1 এর একটা মেকানিজমগত একটা সিমিলারিটি আছে, তাই না? জি ম্যাম, অনেক আবার কিছু। অনেক সিমিলারিটি না, যে দুজনেরই কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হয় E1 এবং SN1 ফার্স্ট স্টেপে। আবার E2 এবং SN2 এদের দুজনেরই কিন্তু মেকানিজমগত একটা সিমিলারিটি আছে, যেমন দুজনেরই কিন্তু স্ট্রং বেজের দরকার হয়। তো আসলে বেসিক্যালি কোন একটা রিঅ্যাকশন যখন হয় তখন সেটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে না সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, এই দুজনের মধ্যে কিন্তু কম্পিটিশন হয়। হ্যাঁ, যখন একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে কারণ 100% সাবস্টিটিউশন কিন্তু অনেক সময় আমরা পাই না, অনেক সময় আমরা কিন্তু কিছু অংশ এলিমিনেটেড রিঅ্যাকশন পাই। আবার যখন একটা মেজর প্রোডাক্ট আমরা এলিমিনেটেড প্রোডাক্ট পাচ্ছি তখন কিন্তু আমরা অনেক সময় একটা সাবস্টিটিউটেড কিছু প্রোডাক্টও আমরা কিন্তু সেখানে পাই। অর্থাৎ E1 এবং SN1 অলওয়েজ কম্পিটিটিভ রিঅ্যাকশন, কম্পিটিশনে থাকে কোনটা হবে। আর E2 এবং SN2 অলওয়েজ কম্পিটিশনে থাকে, অর্থাৎ কম্পিটিশনে মানে কোন রিঅ্যাকশনটা আসলে হবে। এখানে খুব ব্রডলি আমরা এভাবে যদি বলি যে যখন যেহেতু E1 এবং SN1 দুজনের জন্যই হচ্ছে কার্বোক্যাটায়নের দরকার হয়, মানে দুজনেরই ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়। তো কার্বোক্যাটায়নটা কখন তৈরি হবে, একটা ব্রাঞ্চ সাবস্ট্রেটে কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হওয়াটা ইজিয়ার। তো তুমি যদি সাবস্ট্রেটটা অনেক বেশি ব্রাঞ্চ নাও, অনেক বেশি ব্রাঞ্চ একটা সাবস্ট্রেট যদি ইউজ করো, তাহলে সেটা আলটিমেটলি E1 কে প্রেফার করবে SN1 এর থেকে। হ্যাঁ, SN1 এর থেকে সেটা E1 কে বেশি প্রেফার করবে তুমি যদি একটা অনেক বেশি ব্রাঞ্চ একটা সাবস্ট্রেট যদি ইউজ করো। হ্যাঁ, যেমন ধরো এই উদাহরণটা তোমাদের লেকচার শিটের মধ্যে নাই, আমি এটা এখানেই দিচ্ছি, ক্লাসের মধ্যেই দিচ্ছি, তোমরা লিখে নাও। ব্যাপারটা যদি এমন হয়, তোমার সাবস্ট্রেটটা দেখতে যদি এমন হয়, যে দেখো এটা একটা ব্রাঞ্চ সাবস্ট্রেট, মানে এটা একটা মোর সাবস্টিটিউটেড একটা অ্যালকাইল হ্যালাইড, তাই না, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, বুঝতেই পারছো। এখানে তোমার 16% হচ্ছে এলিমিনেশন হবে। হ্যাঁ, 16% এলিমিনেশন হবে, বাকিটা সাবস্টিটিউশন হবে এ ধরনের সাবস্ট্রেটের ক্ষেত্রে। হ্যাঁ, 16% এলিমিনেশন মানে এলিমিনেশনটা কম হবে, সাবস্টিটিউশনটাই এই ধরনের অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সাবস্টিটিউশনটাই বেশি হবে। কিন্তু তোমার সাবস্ট্রেটটা দেখতে যদি এরকম হয়, তোমার সাবস্ট্রেটটা দেখতে যদি দেখো এরকম টাইপের হয়, এখানে এটা কি আরো বেশি ব্রাঞ্চ না, আরো বেশি ব্রাঞ্চ। তো দেখো এটাও কিন্তু অ্যালকাইল হ্যালাইড, কিন্তু দেখো ব্রাঞ্চের উপর ব্রাঞ্চ, এই কার্বন থেকে আবার একটা শাখা বের হয়েছে কার্বন, সেই শাখা থেকে আরো দুটো শাখা বের হয়েছে, আবার এই পাশ থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে, সেখান থেকে আরো দুটো ব্রাঞ্চ বের। সো এটার কিন্তু ব্রাঞ্চিংটা অনেক বেশি এটার তুলনায়। হ্যাঁ, এখানে দেখো 16% এলিমিনেশন, আর এখানে হচ্ছে 78% এলিমিনেশন। হ্যাঁ, এখানে 78% এলিমিনেশন, অর্থাৎ ব্রাঞ্চিং যত বেশি সেটা এলিমিনেশন তত বেশি। হ্যাঁ, মানে E1 টা এখানে প্রেফার হবে SN1 এর ক্ষেত্রে। হ্যাঁ, আবার হচ্ছে E2 আর SN2 এই দুজনের জন্যই কিন্তু অনেক বেশি স্ট্রং বেজের দরকার হয়। E2 মেকানিজমেও স্ট্রং বেজের দরকার হয়, SN2 মেকানিজমেও স্ট্রং বেজের দরকার হয়। কিন্তু তুমি যদি অনেক বেশি স্ট্রং বেজ ইউজ করো, যেমন ধরো সোডিয়াম অ্যামাইড খুব স্ট্রং একটা বেজ, তুমি যদি এরকম ধরনের অনেক স্ট্রং বেজ ইউজ করো তাহলে সেক্ষেত্রে সেটা সোডিয়াম অ্যামাইড ছাড়া আর কি ইউজ করা যেতে পারে? সোডিয়াম অ্যামাইড অনেক বেশি স্ট্রং বেস, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডও স্ট্রং বেস, সোডিয়াম অ্যামাইডের মতো না। সোডিয়াম অ্যামাইড একদম অনেক বেশি স্ট্রং, হাই লেভেলে সোডিয়াম হাইড্রোক্সাইডও ইউজ করতে পারো, তবে হাইড্রোক্সাইডের থেকে যে অ্যামাইড গ্রুপটা অনেক বেশি স্ট্রং। হ্যাঁ, তো হচ্ছে সোডিয়াম অ্যামাইডের মতো এরকম স্ট্রং অনেক বেশি স্ট্রঙ্গার বেস যদি ইউজ করো তাহলে সেটা আস্তে আস্তে এলিমিনেশনের দিকে যাবে। অর্থাৎ যত বেশি স্ট্রং বেস তত বেশি এলিমিনেশনটা, সাবস্টিটিউশনটা কমবে এবং এলিমিনেশনটা বাড়বে। হ্যাঁ, বাড়বে এরকম আর কি। সো আমরা দেখলাম যে এলিমিনেশন এবং সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ রিঅ্যাকশন, তাহলে ব্রাঞ্চিং যত বেশি হবে সেটা এলিমিনেশনের দিকে যাবে, আবার স্ট্রং বেস যত বেশি বাড়বে, মানে বেসের এফিসিয়েন্সি যত বাড়বে, বেসের এফিসিয়েন্সি যত বাড়বে তত বেশি এলিমিনেশনের দিকে যাবে। সো এটা গেল মোটা দাগের কথা। এরপরে আসো যে সেডজেক এন্ড হফম্যান রুল। আমরা এখন দুটো রুলের দিকে আসি। প্রথমে আসি যে ধরো আমরা একটা সাবস্ট্রেট নিলাম। আমার ফার্ম মনে জানি আজকে নিতে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, অনেক পড়াতো ম্যাম আজকে ম্যাম। তনয়
হ্যাঁ, অনেক একটু পড়া আসলে এখন আমার তো আর মাত্র 2 টো ক্লাস আছে। অবশ্য আমি যেটুকু পড়াবো সমস্যা নাই। এত চাপ নেওয়ার কিছু নেই। হ্যাঁ? এত চাপ নেওয়ার কিছু নাই। আ আস্তে ধীরে পড়ো। কারণ আমি আসলে সবসময় বলি যে রিঅ্যাকশন মেকানিজম কিন্তু বায়োকেমিস্ট্রি খুব কোর সাবজেক্ট না। ম্যাম সো আমাদের যে হ্যাঁ, বলো। ম্যাম তাহলে ম্যাম জি ম্যাম। আজকে আর ম্যাম পড়াইয়েন না। থাক। আচ্ছা ঠিক আছে। মাথায় নিতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে। নিতে না পারলে তো আসলে কিছু করার নাই। এখন তাহলে আমরা কি ওই কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করবো কিনা? মিড টার্মের কোয়েশ্চেনটা নিয়ে। ম্যাম একটু করলে ভালো হয় ম্যাম, আমাদের যে ইয়াগুলা সে লেখিংগুলা ম্যাম চলে আসবে। ঠিক আছে। তাহলে আমি এখানে কোয়েশ্চেনটা খোলার চেষ্টা করি আমরা দেখি। তাহলে তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে পরীক্ষা। নেক্সট ক্লাসে 13 মার্কসের একটা পরীক্ষা। এটা হচ্ছে মেইনলি সাবস্টিটিউশন রিঅ্যাকশন ওই চ্যাপ্টারটা থেকেই মেইনলি কোয়েশ্চেনটা আসবে। ম্যাম আর এই এলিমিনেশন যতটুকু পড়ালাম অতটুকুর মধ্যেও থাকতে পারে, সেটা খুবই কম থাকবে। ঠিক আছে? এটা কি ওই যে গুগল ফর্মে এমসিকিউ? গুগল ফর্মে এমসিকিউ, কিন্তু আমি লাস্ট এমসিকিউটা ম্যাম দেখে তোমার আপনি কি বেস্ট কাউন্ট ম্যাক্সিমাম করবেন সেম ম্যাম? নাম্বার কিভাবে হলো? ম্যাম বেস্ট কাউন্ট করব। হ্যাঁ হ্যাঁ, ম্যাম আপনি বেস্ট কাউন্ট করব। জি ম্যাম। বেস্ট কাউন্ট করব। হ্যাঁ আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি যে এটা আমি একটু কোশ্চেনটা খুলি। দেখো, এটা ছিল তোমাদের কোয়েশ্চেন। তোমাদের হাইয়েস্ট উঠেছে কত? তোমাদের নাম্বার আমি দিয়েছি। হাইয়েস্ট কত? 13.5 মনে হয় না? জি ম্যাম। 13.5। আচ্ছা, কিন্তু আরো কম ওঠার কথা ছিল। আমি অনেক নাম্বার দিয়ে দিছি, যেটা নাম্বার পাওয়ার কথা না। হ্যাঁ, এরকম দেখো, এখানে বুঝতে পারবে তোমরা। কিন্তু সবারই সেম ভুল, এটা আমি খুবই হতাশ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু? মানে এখানে প্রথম পাঁচটা ছিল হচ্ছে মাল্টিপল চয়েস। প্রথম কোয়েশ্চেনটা ছিল কোন স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। এখানে বলতেছে এই নাম্বারটা এ গ্রুপ অফ মলিকুলস ক্যান ডিটারমাইন দ্য স্ট্রাকচার অফ অর্গানিক কম্পাউন্ডস। একটা অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার নির্ধারিত হয় কিসের উপর? ফাংশনাল গ্রুপের উপর। ফাংশনাল গ্রুপে একাধিক অ্যাটম থাকে। হ্যাঁ, জি ফাংশনাল ম্যাম। গ্রুপে কিন্তু একাধিক অ্যাটম থাকে, একাধিক মলিকুল থাকে না। সো এখানে যারা এটা সঠিক যারা দিয়েছে তারা কিন্তু ভুল হয়েছে, এটা সঠিক না, এই স্টেটমেন্টটা সঠিক না। দ্য রেট অফ SN1 রিঅ্যাকশন ডিপেন্ডস অনলি অন দ্য কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইল। না, SN1 এর কনসেন্ট্রেশন নির্ভর করে শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর, তাই না? জি ম্যাম। তো এটাও সঠিক না। সি নাম্বারটা হচ্ছে এখানে ইথাইল ক্লোরাইড মানে এটা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড shows substitution reaction by SN1 mechanism mostly। এটাও সঠিক না, কারণ এটা একটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড এবং সেটা মেইনলি SN2 মেকানিজমে দেখায়, এটাও সঠিক না। নাম্বার ডি হচ্ছে when sodium amide attacks reacts with butane substitution occurs। সোডিয়াম অ্যামাইড যখন বিউটাইনকে অ্যাটাক করে, হ্যাঁ, বিউটাইনকে অ্যাটাক করে সাবস্টিটিউশন। অবশ্যই সোডিয়াম অ্যামাইড যদি বিউটাইনকে অ্যাটাক করে তাহলে সোডিয়াম বিউটাইলিন তৈরি হবে, তাই না? তোমাদের তোমাদের লেকচার শিটের মধ্যে অ্যাসিটাইলিনের কথা ছিল, যে অ্যাসিটাইলিনের সাথে সোডিয়াম অ্যামাইড রিঅ্যাকশন করে সোডিয়াম অ্যাসিটিলাইট তৈরি হয়। জি ম্যাম। অ্যাসিটাইলিন হচ্ছে 2 কার্বনের একটা অ্যালকাইন, আর আমি দিয়েছি বিউটাইন মানে 4 কার্বনের 4 অ্যালকাইন। কার্বন। জাস্ট জিনিসটা তো একই হবে, রিঅ্যাকশন তো একই হবে। সো এখানে অ্যানসার হচ্ছে 1 ডি। which statement is not true? কোনটা সঠিক না সেটা এখানে বলতে বলছে যে পেন্টাইন when reacts with hydrogen it produces pentene। হ্যাঁ, এটা সঠিক, কারণ পেন্টাইন থেকে পেন্টিন তৈরি হয় রিডাকশনের মাধ্যমে। নাম্বার বি হচ্ছে ডাইইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড when reacts with sodium hydroxide it produces 1 degree amine। এটা কিন্তু সঠিক না, কারণ ডাইইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে সেটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন তৈরি করবে। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যামিন না, 2 ডিগ্রি অ্যামিন তৈরি করবে। সো এখানে আমি অ্যানসার পেলাম বি। নাম্বার সি হচ্ছে 1 ডিগ্রি অ্যামাইড ক্যান প্রোডিউস 2 ডিগ্রি অ্যামিন বাই রিঅ্যাক্টিং। ম্যাম এই রিঅ্যাকশনটা একটু দেখাবেন প্লিজ ম্যাম?
ডাইইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড তোমাদের দেখো তোমাদের লেকচার শিটের মধ্যেই আছে, ওখানে ডাইমিথাইল দেয়া আছে, ডাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড দিয়ে দেয়া আছে। আমি জাস্ট ডাইমিথাইলের জায়গায় ডাইইথাইল লিখেছি। এটা হচ্ছে তোমাদের লেকচার শিটে একদম লাস্টের দিকে যে আমি অ্যামিন তৈরি করছিলাম অ্যামোনিয়া থেকে, জি ম্যাম। অ্যামোনিয়া থেকে অ্যামিন তৈরি করছিলাম ওইখানে আছে, ঠিক আছে, ডাইইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। ওকে ম্যাম। তারপরেও যখন দেখতে চাচ্ছ দেখাই দিই, আমি সংক্ষেপে দেখাই। এই দেখো ডাইইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড অ্যামোনিয়ার সাথে এই যে 1 ডিগ্রি অ্যামিনের সাথে 1 ডিগ্রি অ্যামিনের সাথে যখন অ্যালকাইল হ্যালাইডি রিঅ্যাকশন হলো, হ্যাঁ অ্যালকাইল হ্যালাইডি রিঅ্যাকশন হলো তখন তৈরি হচ্ছে ডাইইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। আমি এখানে দুটো ইথাইল গ্রুপ দিয়েছি, হ্যাঁ ডাইইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিঅ্যাকশন দিবা তখন কি একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এখান থেকে একটা এইচ বের হয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে একটা এইচ বের হয়ে যাবে এবং তৈরি হবে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এই যে আমি C2H5 দিয়েছি আর কি, CH3CH2 করে লিখতে পারো, জি ম্যাম, C2H5 বুঝতে লিখতে পারছি পারো ম্যাম। ইথাইল গ্রুপ, জি ম্যাম। ঠিক আছে। এই তো সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দিলে এখান থেকে একটা হাইড্রোজেনকে জাস্ট টেনে নিবে, এখান থেকে একটা অ্যামোনিয়া থেকে, হ্যাঁ একটা হাইড্রোজেন। তোমাদের এখানে মিথাইল দিয়ে দেওয়া আছে তোমাদের লেকচার শিটের মধ্যে, আমি এখানে জাস্ট মিথাইল লিখেছি আর কিছু না। আচ্ছা তারপরে আসো যে 1 ডিগ্রি অ্যামাইড ক্যান প্রোডিউস 2 ডিগ্রি অ্যামিন বাই রিঅ্যাক্টিং অনলি উইথ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখন 1 ডিগ্রি অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারো সরাসরি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। এখন আমি 1 ডিগ্রি অ্যামাইড থেকে লিখেছি 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, এটা কিন্তু ভুল। সো বি আর সি আমি অ্যান্সার পেলাম। আর ডি হচ্ছে ডাইমিথাইল অ্যামোনিয়াম হ্যালাইড ক্যান আন্ডারগো সাবস্টিটিউশন রিঅ্যাকশন উইথ পটাশিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ ডাইমিথাইল অ্যামোনিয়াম হ্যালাইডও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে। আমার তোমাদের লেকচার শিটে আছে, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, রিঅ্যাকশন তো সেমই হবে, রিঅ্যাকশনটা করবে মেইনলি হাইড্রোক্সাইড দিয়ে। সো অবশ্যই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হবে, কোনো সমস্যা নাই। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে বি আর সি। যারা বেশি দিয়েছো অ্যান্সার অথবা কম দিয়েছো তাদেরকে 50% মার্কস দেওয়া হয়েছে, হ্যাঁ মানে অ্যাটলিস্ট ধরো একটা থাকলেই হচ্ছে, ধরো বি আর সি অ্যান্সারের মধ্যে তুমি যদি এ বি দাও অ্যাটলিস্ট বি আছে, এজন্য আমি নাম্বার দিয়ে দিছি, হ্যাঁ কিন্তু ফাইনালি কিন্তু এটা করবো না, ফাইনালি কিন্তু একদম সঠিক হইলেই তারপর নাম্বার দিব, বুঝতে পেরেছো? কারণ এইভাবে করে জি ম্যাম। অনেক নাম্বার হয়েছে পেয়ে যায় অনেকে উদাই, হ্যাঁ। আচ্ছা এরপর আসো যে when one propine reacts with 2 molecules of hydrogen, প্রোপাইন হচ্ছে কি? প্রোপাইন হচ্ছে 3 কার্বনের একটা অ্যালকাইন। 1 প্রোপাইন বলতে বোঝাচ্ছে যে 1 এবং 2 নাম্বার কার্বনের সাথে এখানে ট্রিপল বন্ড আছে। তো এটা যখন 2 molecules of hydrogen এর সাথে রিঅ্যাকশন করছে তখন কি হচ্ছে? প্রোপাইন থেকে প্রথমে প্রোপিন তৈরি হচ্ছে, প্রোপিন থেকে প্রোপেন তৈরি হয়ে যাচ্ছে। সো প্রোপেন যখন তৈরি হয়ে গেল তখন কিন্তু আর সেটাকে 1 বা 2 এভাবে বলার কোনো দরকার নাই। 1 2 পজিশন বোঝায় যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের পজিশন। প্রোপেনের মধ্যে তো কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই, সো এখানে তো আর পজিশন বোঝানোর কিছু নেই। সো এখানে অ্যান্সার হবে প্রোপেন, নাম্বার সি টা আর কি এখানে অ্যান্সার হবে। আচ্ছা তারপরে আসো যে নাম্বার 4 নাম্বারটা হচ্ছে, নাম্বার 4 টা হচ্ছে কি যে when 2 chlorobutane undergo substitution reaction with potassium hydroxide it produces, হ্যাঁ 2 chlorobutane মানে কি? মানে হচ্ছে বিউটেন 2 নাম্বার পজিশনে ক্লোরিন থাকবে। তো এটা যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যাবে তখন কি ওই ক্লোরিনটা উঠে যাবে এবং হাইড্রোক্সিল গ্রুপটা বসবে 2 নাম্বার পজিশনে। সো কি হয়ে যাবে? 2 বিউটানল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হচ্ছে নাম্বার বি, 4 এর অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা তারপরে আসো যে 2 ক্লোরো 2 মিথাইল বিউটেন, সবাই খাতায় লেখো তো 2 ক্লোরো 2 মিথাইল বিউটেনটা সবাই খাতায় লেখো, কিভাবে লিখতে হয়। টু ক্লোরো 2 মিথাইল বিউটেন, ঠিক আছে। সো এটা যখন ওয়াটারের সাথে সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যাচ্ছে, এখন ওয়াটারের সাথে সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যাওয়া মানে কি? এখানে ক্লোরিনটা উঠে যাবে এবং সেখানে কি বসবে?
হাইড্রক্সিল গ্রুপ বসবে, তাই না? তাই তো? জি ম্যাম। জি ম্যাম। সো ওখানে ক্লোরিনের জায়গায় জাস্ট হাইড্রক্সিল গ্রুপ দিয়ে দাও। সো 2 মিথাইল বিউটানল 2, তাই না? 2 মিথাইল বিউটানল 2 যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে 2 মিথাইল বিউটানল 2। এই যে জাস্ট ক্লোরিনটা ছিল, সেই ক্লোরিনের জায়গায় হাইড্রক্সিল গ্রুপটা বসে গেল, সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেহেতু। সো এটা নাম হচ্ছে 2 মিথাইল বিউটানল 2। সো নাম্বার এটা হবে অ্যানসার। অনেকে অনেক উল্টাপাল্টা দিয়েছো, কিন্তু কেন দিয়েছো বুঝতে পারছি না। সহজ জিনিস তো, জাস্ট ক্লোরিনে একটা লিভিং গ্রুপ উঠে যাবে এবং সেখানে হচ্ছে অ্যাটাকিং গ্রুপটা বসবে। অ্যাটাকিং গ্রুপটা অবশ্যই হবে নিউক্লিওফাইল। সো ওয়াটারের মধ্যেও অ্যাটাকিং গ্রুপ কি? হাইড্রোজেন তো নিউক্লিওফাইল না, হাইড্রোজেন আয়নটা তো নিউক্লিওফাইল না, নিউক্লিওফাইল হচ্ছে হাইড্রক্সিল আয়ন, তাই না? আচ্ছা, the fill in the blanks আসো যে when ethyl halide reacts with sodium cyanide dash is produced। এখন ইথাইল হ্যালাইডের সাথে সোডিয়াম সায়ানাইড রিঅ্যাকশন করলে ইথাইল সায়ানাইড তৈরি হয়, CH3CH2CN। তুমি যদি ইথাইল সায়ানাইড লেখো তাহলে সেটা কারেক্ট, তুমি যদি প্রোপিওনাইট্রাইল লেখো তাহলে সেটা কারেক্ট। হ্যাঁ, এই দুটো লিখলেও তোমার কারেক্ট। আবার তুমি যদি CH3CH2CN এভাবে লেখো সেটাও কারেক্ট। আমি তিনটাতেই নাম্বার দিয়েছি। আচ্ছা, when propylene anion reacts with propyl bromide it produces propylene anion। propylene anion মানে কি? তোমাদের অ্যাসিটিলাইড অ্যানায়ন ছিল, আর প্রোপাইলিড অ্যানায়ন মানে হচ্ছে প্রোপাইন থেকে যদি একটা হাইড্রোজেন আয়ন বের হয়ে যায় তাহলে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে প্রোপাইলিড অ্যানায়ন। এই যে এটা দিস ওয়ান ইজ প্রোপাইলিড অ্যানায়ন। এখন এই প্রোপাইলিড অ্যানায়নটা বলতেছে প্রোপাইল ব্রোমাইডের সাথে রিঅ্যাকশন করতেছে। প্রোপাইল ব্রোমাইড হচ্ছে 3 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড। সো এই প্রোপাইলিড অ্যানায়নটা হচ্ছে নিজে 3 কার্বন, সে আবার রিঅ্যাকশন করছে আরো 3 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে। সো এই 3 আর 3 মিলে কি হবে? 6 কার্বনের একটা 6 কার্বন তৈরি হবে না? এই দেখো, এই যে এটাকে আমরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে এবং এটা অ্যাটাক করবে এই কার্বনটাকে, কার্বনটা তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে ছেড়ে দিবে, তাই না? জি ম্যাম। এখন আমার মনে হয় তোমরা মনে হয় অনেক কিছু ভুলে গেছো সাবস্টিটিউশন রিঅ্যাকশনের। হ্যাঁ, অনেকদিন তো পড়া ম্যাম হয়নি, প্রশ্ন দেখে ম্যাম ভুলাই গেছিলাম ম্যাম। ভুলাই গেছিলাম। এখন কি বুঝতে পারতেছো? জি ম্যাম। নাকি আমি তাহলে নেক্সট ক্লাসে বরং আলোচনা করি তোমাদের পরীক্ষার পরে, কারণ তোমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশনের উপরই পরীক্ষা। জি ম্যাম। ওটা পড়ে আসলে তোমার আমার এই আলোচনা করাটা আরো ফ্রুটফুল হবে, কারণ অনেকদিন হয়ে গেছে তো তোমরা অনেক কিছু ভুলে গেছো। জি ম্যাম। আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে বরং আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা ম্যাম। এইটুকু ওকে ম্যাম। আচ্ছা ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে তোমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশনের উপর মেইনলি পরীক্ষা, এলিমিনেশন রিঅ্যাকশন যতটুকু পড়ালাম তার উপরেও হালকা কোশ্চেন থাকবে, 2-1টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, মেইনলি 30 মার্কসের পরীক্ষা, এমসিকিউ হবে। ঠিক আছে জি ম্যাম। ম্যাম এটা কি ক্লাস আওয়ারে হবে? ক্লাস টাইমে হবে। ওকে, জি ম্যাম। আসসালামু আলাইকুম। চ্যাটিং ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। এখানে কি লিখছো ম্যাডাম? মিডের মার্কসটা জানতে পারি? এখানে লিখতেছে একজন। ম্যাম আমি দিয়ে মিডের দিয়েছি। মার্কস আমি দিয়ে দিয়েছি। ম্যাম এটা জি ম্যাম, দিয়ে জি দিছে ম্যাম। অনেক মানে তুমি সিআর সাথে যোগাযোগ করে নিবে 171080। তুমি হচ্ছে এই 192 এর সিআর সাথে যোগাযোগ করবে। 171080 তুমি 192 এর সিআর সাথে যোগাযোগ করবে। ওকে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ম্যাম। ক্লাসে ইনশাআল্লাহ Okay. দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।